ক্ষমতা হারিয়ে দিশেহারা আওয়ামী লীগের নেতা ও ব্যবসায়ীরা প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে খুঁজছেন অংশীদার। আবাসন খাতেও বিপুল রাজত্ব, কেরানীগঞ্জ ময়মনসিংহের নামমাত্র মূল্যে কয়েক হাজার বিঘা জমি দখল। কাদের সহ ৪৫ জনের বিরুদ্ধে মিলেছে গণহত্যায় নির্দেশের প্রমাণ, ১৬ জনকে হাতকড়া পরানো নিয়ে উত্তেজনা। দাবি আদায়ে পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘন্টার আলটিমেটাম, না মানলে লং মার্চ। রাষ্ট্রের নাম পরিবর্তনে বিএনপির দ্বিমত, মঙ্গলবার ফের বৈঠক, দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি এনসিপির। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ সন্ধ্যার ২১শে সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21shE24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21shETV চ্যানেলে। সংবাদ আরও থাকছে। মেট্রোর পূর্ণাঙ্গ সুবিধা পাচ্ছে না রাজধানীবাসী, সময় ও সংখ্যা বাড়ানোর পাশাপাশি রাত ১১টা পর্যন্ত চলাচলের দাবি। ক্ষমতা হারিয়ে দিশেহারা আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যবসায়ী ও নেতারা, কেউ গ্রেপ্তার আবার কেউ পলাতক থাকায় তাদের ব্যবসা টিকিয়ে রাখাই দায়ী। এই অবস্থায় তাদের অনেকেই ব্যবসার প্রতিষ্ঠান ও সম্পদ বিক্রি করার চেষ্টা করছেন, আবার অনেকে প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে অংশীদারিত্ব দেওয়ার জন্য বর্তমানে রাজনৈতিকভাবে সুবিধাজনক অবস্থানে থাকা ব্যবসায়ীদের খুঁজছেন। বিস্তারিত সঞ্জয় অধিকারী রিপোর্টে। ২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার গঠনের পর গত ১.৫ দশকের বেশি সময় জুড়ে রাজনীতির পাশাপাশি ব্যবসা বাণিজ্য আবর্তিত হয়েছে ক্ষমতাসীন দলকে ঘিরে। ব্যবসার ক্ষেত্রে একচেটিয়া কর্তৃত্ব ও অনিয়ম দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদ গড়ে তুলেছিলেন আওয়ামী লীগ নেতারা। শেখ হাসিনার আশীর্বাদে একদিকে যেমন নেতাকর্মীরা ব্যবসায়ী হয়ে ওঠেন, অন্যদিকে ব্যবসায়ীদেরও দলে টেনে নেতা বানানো হয়। এতে করে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া ২৬৫ জন প্রার্থীর মধ্যে ১৭০ জনই ছিলেন ব্যবসায়ী। তবে গত ৫ আগস্ট সরকার পতনের পর পাল্টে যায় সেই চিত্র। আওয়ামী ঘনিষ্ঠ ব্যবসায়ী ও নেতাদের কেউ কেউ গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন, আবার অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন। ফলে সংকটের মুখে পড়েছে তাদের ব্যবসা বাণিজ্য। ব্যবসায়ীরা যেহেতু এটাকে নিয়ন্ত্রণ করে এবং মানে ক্ষমতার কাছাকাছি থেকে তারা একটা মানে শক্ত অবস্থানে থাকে, সে জায়গায় এই ধরনের পরিবর্তনের পরে তারা কেউ আত্মগোপন করে, কেউ দেশ থেকে বাড়ি চলে যায়, কেউ জেলে চলে যায়, কিন্তু তাদের প্রতিষ্ঠানগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। সেদিক থেকে অর্থনীতিকে চলমান রাখতে যে কোনো ফর্মে হোক এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে চালু রাখা উচিত। এই অবস্থায় ওই সব নেতা ও ব্যবসায়ীরা ব্যবসা টিকিয়ে রাখতে অংশীদার খুঁজছেন বলে জানা গেছে। এ তালিকায় রয়েছেন নারায়ণগঞ্জের ওসমান পরিবারের শামীম ওসমান ও সেলিম ওসমান, সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম. মুস্তফা কামাল, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। এছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও চুয়াডাঙ্গার আওয়ামী লীগ নেতা ও ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়াল ব্যবসা রক্ষায় অংশীদার খুঁজছেন। গত ১.৫ দশকে আওয়ামী লীগের এসব মন্ত্রী এমপিরা যে ব্যবসা বাণিজ্য গড়ে তুলেছেন, বর্তমান পরিস্থিতিতে অংশীদার ছাড়া তাদের পক্ষে ব্যবসা টিকিয়ে রাখা সম্ভব নয় বলে বিকল্প ব্যবস্থাপনায় যেতে চাইছেন। এগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু অর্থনীতি কিন্তু একটা চাপের মুখে পড়বে। রাজনীতিকে এই জায়গা থেকে একটু ঊর্ধ্বে রাখা, আমি মনে করি যে রাজনীতিকে ঊর্ধ্বে রাখা এবং অর্থনীতির স্বার্থে এই প্রতিষ্ঠানের কর্মকাণ্ডকে চলমান রাখা। ব্যবসা রক্ষার স্বার্থে তাদের এখন বিরোধীদের কাছে টানার বিকল্প নেই বলেও মনে করছেন বিশ্লেষকেরা। কনসিলেশন মাধ্যমে। সঞ্জয় অধিকারী, ২১শে টেলিভিশন, ঢাকা। ফ্যাসিস্ট হাসিনার ঘনিষ্ঠ সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বিদ্যুৎ ও জ্বালানি খাতে লুটপাটের পাশাপাশি রাজত্ব করেছেন আবাসন ব্যবসায়ও।
ঢাকার কেরানীগঞ্জ ও ময়মনসিংহের ত্রিশালে নামমাত্র মূল্যে দখলে নিয়েছেন কয়েক হাজার বিঘা জমি। 5ই আগস্টের পর এসব জমি কৌশলে বিক্রির পায়তারা করছে পলাতক বিপুল লোকজন। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েল ও কেরানীগঞ্জ প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রাজধানীর বাবুবাজার থেকে বুড়িগঙ্গার দ্বিতীয় সেতু পার হয়ে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ডান পাশে রাজেন্দ্রপুর। ফ্যাসিস্ট সরকারের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু নিজের নির্বাচনী এলাকায় প্রভাব খাটিয়ে গড়ে তুলেছেন দুটি আবাসন প্রকল্প। নাম প্রিয় প্রাঙ্গণ আবাসিক এলাকা 1 ও 2। দালালের মাধ্যমে নামমাত্র মূল্যে দখলে নিয়ে কাগজ তৈরি করে তাতে বালু ফেলে প্লট বানানো হয়। বাদে চায়নি নদী ও রাজুকের আবাসন প্রকল্প ঝিলমিলের জায়গাও। তার ভয়ে সেদিন মুখ খুলতে পারেনি দক্ষিণ কেরানীগঞ্জের মানুষ। বিভিন্ন মালিকদের সম্পত্তি অবৈধভাবে এবং জোরপূর্বকভাবে জাল দলিল সৃজনের মাধ্যমে তারা সেই প্রকল্পের জন্য গ্রহণ করেছে। 5ই আগস্টের পরে যে জমিগুলো আমাদের 4 লক্ষ 5 লক্ষ টাকা শতাংশ বিক্রি হচ্ছে, তখন আমরা 60-70 হাজার টাকার ঊর্ধ্বে বিক্রি করতে পারতাম না, এবং অন্য কেউ কিনতে চাইলেও আমরা কারো কাছে বিক্রি করতে পারতাম না। ওরা বাধা দিত, রেজিস্ট্রি বন্ধ করে দিয়েছিল। 5 আগস্টের পর কেউ কেউ সাহস করে নিজেদের জমি দখলে নেওয়ার চেষ্টা করছেন। খেত আমরা দখল করমু, দখল হয়ে আসি, অনেক খেত যখন সাফা করছি কিছু কয় নাই, আমরা অনেক খেতই আসি। এই জায়গাটা আমাদের হাতছাড়া হয়। আমরা অনেক গরিব নিঃস্ব মানুষ আছে, তাদের জায়গাটা তাদের বুঝিয়ে দেওয়ার জন্য আমি আকুল আবেদন করব। কেরানীগঞ্জ ছাড়িয়ে অন্য জেলায়ও আছে বিপুর দখলদারিত্ব। ময়মনসিংহের ত্রিশালের রায়মণি গ্রামের কৃষক আব্দুল মালেক। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশেই ছিল 16 কাঠা ফসলি জমি। স্থানীয় আওয়ামী লীগ নেতা ও দালালদের মাধ্যমে নামমাত্র কাঠা প্রতি 60,000 টাকা দিয়ে জোর করে দখলে নেয় জমি। 60-50 এরকম হারে দাম দিস, এইটি আমরা জানি। এখন তো বাজার বাড়তি, যদি শুধু আব্দুল মালিকই নন, অর্থনৈতিক অঞ্চল করতে হামিদ এগ্রো গ্রুপের নামে এরকম কয়েকশো কৃষকের কাছ থেকে 1.5 শতাধিক একর জমি নাম মূল্যে কিনে নেয় বিপুর লোকেরা। জায়গা কম দামে নিচ্ছে, মানুষও দিচ্ছে, দেখুন জায়গা উন্নত হবে, যে ছেলে মেয়ে চাকরি করবে। এটা দালালের মাধ্যমে কেন হয়েছে? যারা এগুলি করছে তাদের আইনের আওতায় আনেন এবং যাদের এইরকম জমি সম্পদের তাদের জমি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। সরকার পতনের পর বিপুল আপাত্তা হলেও গোপনে এই জমি প্লট আকারে বিক্রির পায়তারা চলছে। জমি বিক্রির পর এখানে শিল্প কারখানা হবে বলে জানান হামিদ গ্রুপের স্থানীয় প্রতিনিধি। অর্থনৈতিক অঞ্চল করার জন্য তো গ্যাস নিয়ে আসছিল, পরে এখান থেকে বিভিন্ন কোম্পানির লোকজন প্লট আকারে নিবে, নেওয়ার পরে এখানে ইন্ডাস্ট্রি করবে, আর কি ইকোনমি জোন করবে। পতিত স্বৈরাচার সরকারের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বিচার সহ জমি ফিরিয়ে দেওয়ার দাবি ক্ষতিগ্রস্তদের। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ওবায়দুল কাদের সহ 45 জনের বিরুদ্ধে জুলাই আগস্ট গণহত্যায় জড়িত থাকার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। রোববার ট্রাইব্যুনালকে এ তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর। 20 জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এদিকে ট্রাইব্যুনালের এজলাসে হাজির করার আগে আনিসুল হক সহ 16 জনকে হাতকড়া পরানো নিয়ে সৃষ্টি হয় উত্তেজনা। হাতকড়া না পরানোর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একের পর এক গাড়িতে জুলাই আগস্ট গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের আনা হয়। শুরুতেই নামানো হয় শাহজাহান খানকে, কিন্তু কোনোভাবেই শাহজাহান খান হাতকড়া পরবেন না বলে জানান। পরে অবশ্য হাতকড়া পরিয়েই আদালতে হাজির করা হয় তাকে। এরপর সালমান এফ রহমান, আনিসুল হক, আমু, মানিক 16 জনের হাতে হাতকড়া পরানো হয়। তবে এদিন হাতে লাঠি থাকায় ফারুক খান ও বেশি অসুস্থ থাকায় কামাল আহমেদ মজুমদারকে হাতকড়া পরাতে হয়নি। দুপুর 12টায় বসে ট্রাইব্যুনাল। এর আগেই হাজতখানাতেই ঘুমিয়ে কিংবা গল্প করে কাটান সময়। শাহজাহান খান এজলাসে ঢুকেই হাত উঁচিয়ে তার হাতকড়া দেখান বিচারকদের। শুনানিতে চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে বলেন, যেহেতু অপরাধের ব্যাপ্তি সারা দেশব্যাপী, কাজেই ওবায়দুল কাদের সহ 45 জনের বিরুদ্ধে তদন্ত শেষ করতে আরও 3 মাস সময় লাগবে। এটা ক্লিয়ারলি মানবতা বিরোধী অপরাধ। সেই মানবতা বিরোধী অপরাধের সুপিরিয়র রেসপন্সিবিলিটিতে শেখ হাসিনা বা অন্যান্য যে সমস্ত আসামিরা আছেন তারা তাদের পজিশন অনুযায়ী সেই মামলায় অভিযুক্ত হচ্ছেন
এবং সেই অনুযায়ী তদন্ত রিপোর্ট দাখিল হবে বলে আমরা আশা করছি। তবে এরপরই শুরু হয় হাতকড়া বিতর্ক। শাহজাহান খান ট্রাইব্যুনালকে বলেন তার সাথে হাতকড়া পরানো নিয়ে অশোভন আচরণ করা হয়েছে। একে একে কথা বলেন ইনু, কামরুল ও আনিসুল হক। আদালত বক্তব্য শুনেন পুলিশদেরও। পরে ট্রাইব্যুনাল আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। হাসানুল হক ইনু সাহেব, শাহজাহান খান সাহেব এবং জিয়াউল হাসান সাহেব তারা খুবই আনরুলি আচরণ করেছেন। এদেরকে ধমক দিয়েছেন, গালাগালি করেছেন, হুমকি দিয়েছেন, নির্বংশ করার কথা বলেছেন। একজন তো তিনি হেলমেট ছুঁড়ে মেরেছেন। এই সব বিষয়গুলো সিকিউরিটি থ্রেট মনে করে ওনারা তাদেরকে কোর্টরুম পর্যন্ত আনার ব্যাপারে হ্যান্ডকাপ ইউজ করেছেন, এটাই ওনারা আদালতে জানিয়েছেন। এদিন চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে জানান শেখ হাসিনার 16 বছরে 200 গুমের ঘটনার তদন্ত চলছে। 800 থেকে 900 গুমের ঘটনা ঘটেছে গত 16 বছরে। এর মধ্যে 300 জনকে গুম করে হত্যা করা হয়েছে। যারা যারা এই গুমের সেন্টারগুলো পরিচালনা করতেন তাদের নাম ঠিকানা বের করেছেন এবং কিভাবে এই লাশ অথবা এই বন্দীদেরকে ডিসপোজাল করা হতো সেটার ব্যাপারেও তথ্য প্রমাণ সংগ্রহ অনেকগুলোই হয়েছে। জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত একেবারে শেষ পর্যায়ে রয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। এছাড়াও এ সপ্তাহে 2-1টি তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার কথাও জানান তিনি। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। আগামী 48 ঘন্টার মধ্যে সরকারের তরফ থেকে দাবি পূরণের কোনো ঘোষণা না এলে লং মার্চ টু ঢাকা কর্মসূচি দেবেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দুপুরে পূর্ব ঘোষিত 6 দফা দাবি আদায়ে মহাসমাবেশ থেকে এ কর্মসূচির ঘোষণা করা হয়। রাজধানী সহ সারা দেশে দাবি আদায়ে কর্মসূচি পালন করছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। পূর্ব ঘোষণা অনুযায়ী 6 দফা দাবি আদায়ে 5ম দিনের কর্মসূচিতে ব্যানার, প্লেকার্ড হাতে শিক্ষার্থীরা জড়ো হন আগারগাঁও মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে। আগামী 48 ঘন্টার মধ্যে সরকারের তরফ থেকে কোনো সুস্পষ্ট ঘোষণা না আসলে লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা। প্রশাসনকে এবং আমাদের মন্ত্রণালয়কে জানিয়ে দিতে চাই, যদি আগামী 48 ঘন্টার ভিতরে কোনো সমাধান না দিন তবে আমরা 48 ঘন্টার মধ্যে লং মার্চ টু ঢাকা পালন করব ইনশাআল্লাহ। জুনিয়র ইনস্ট্রাক্টর পদে 30% প্রমোশন কোটা বাতিল ও বয়সসীমা নির্ধারণ বাতিল করে উন্নত বিশ্বের আদলে 4 বছর মেয়াদী কোর্সের দাবি করেন শিক্ষার্থীরা। সরকারি, রাষ্ট্রায়ত্ত ও স্বশাসিত প্রতিষ্ঠানে 10ম গ্রেডের ছাত্রদের নিয়োগ এবং কারিগরি সেক্টরে পরিচালক, সহকারী পরিচালক ও বোর্ড চেয়ারম্যান সহ বিভিন্ন পদে কারিগরি শিক্ষা বহির্ভূত লোক নিয়োগ বন্ধ সহ 6 দফা দাবি জানান তারা। আমাদের জানানো হয়েছিল, আশ্বস্তি দেওয়া হয়েছে যে হ্যাঁ এইটা মানা নেওয়া হবে, কেন এটা হইতেছে যুক্তি, কিন্তু সেটা এখনো মানা হয়নি। আমরা তো রাজপথ চাই না, আমরা চাই আমরা সুষ্ঠুভাবে ক্লাস করি। একটা সঠিক সুরাহা করে আমাদের এই রাজপথ থেকে তুলে নেওয়া হোক। আমার দাবিগুলো খুব একটা সময় সাপেক্ষ দাবি না। আমাদের দাবি না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। দীর্ঘ 8 মাস ধরে 6 দফা দাবি আদায়ে আন্দোলন করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না হুঁশিয়ার করেছেন তারা। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিরা সকল প্রকার এই নিয়মের বৈঠক বর্জন করলাম। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে সারা দেশ থেকে 48 ঘন্টার মধ্যে দাবি মানা না হলে ঢাকামুখী লং মার্চের কর্মসূচির ঘোষণা দেয় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ, সড়ক অবরোধ করে আন্দোলনরতরা। এ সময় দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলনে থাকবে বলে হুঁশিয়ারি দেয় তারা। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে সমাবেশ করে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দ্রুতই তাদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানায়। সিলেটে আন্দোলনের ধারাবাহিকতায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। তারা দক্ষিণ সুরমা ক্যাম্পাস থেকে মিছিল বের করে, এতে কয়েকশো শিক্ষার্থী অংশ নেয়। এক পর্যায়ে তারা নগরের চৌহাট্টা এলাকায় সড়ক অবরোধ করে। খুলনা মহানগরীর বয়রা এলাকার পলিটেকনিক ইনস্টিটিউটের শহীদ মিনারের সামনে কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় তারা 6 দফা দাবি আদায়ে তাদের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেয়। রংপুরের সমাবেশে 8টি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শত শত শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় দাবি না মানলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেওয়া হয়। রাজশাহীতে সমাবেশ করে আন্দোলনরত কারিগরি শিক্ষার্থীরা। ফরিদপুরে পলিটেকনিক ইনস্টিটিউটের শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ ও নওগাঁতেও 6 দফা দাবিতে সমাবেশ করে শিক্ষার্থীরা। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে ভিসির পদত্যাগের 1 দফা দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেলে কুয়েট ক্যাম্পাসে দুর্বার বাংলার সামনে প্রেস ব্রিফিংয়ে এই কর্মসূচি দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। সোমবার বিকেল 3টার মধ্যে 1 দফা পূরণ না হলে আমরণ অনশনের হুঁশিয়ারিও দেয় তারা। অন্যদিকে শিক্ষার্থীদের 1 দফা দাবির বিপক্ষে অবস্থান নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তাদের মৌন মিছিল, মানববন্ধন ও সমাবেশ করে কুয়েট কর্মচারীরা। এ সময় বক্তারা ক্যাম্পাসকে অস্থিতিশীলকারীদের দ্রুত শাস্তির আওতায় আনার আহ্বান জানান। জাতীয় নির্বাচনে প্রার্থীর ন্যূনতম বয়স 21 করার প্রস্তাবের সঙ্গে দ্বিমত প্রকাশ করেছে বিএনপি। 70 অনুচ্ছেদ পুরোপুরি বাতিল নয়, বরং অর্থ বিল, আস্থা বিল, জাতীয় নিরাপত্তা ও সংবিধান সংশ্লিষ্ট বিষয় ছাড়া সংসদ সদস্যরা স্বাধীনভাবে তাদের মতামত দিতে পারবেন ঐকমত্য কমিশনে, এমন সুপারিশ করেছে বিএনপি। এছাড়া প্রধানমন্ত্রীর বিদ্যমান ক্ষমতা বহাল রেখে রাষ্ট্রপতিকে ক্ষমতায়ন করার সুপারিশে একমত দলটি। রাষ্ট্রের সাংবিধানিক নাম পরিবর্তনের বিষয়েও দ্বিমত জানায় বিএনপি। ঐকমত্য কমিশনের সঙ্গে দিনভর বৈঠকের পর গণমাধ্যমে এই কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে একটা ন্যাশনাল কনসেনসাস যদি হয়, একটা চার্টার যদি সাইন্ড হয়, সেটা নেক্সট পার্লামেন্টে যারাই মেজরিটি আসুক বা যারা আসবে না, মানে যারা মেজরিটি বাদেও আসবে, তারা একটা আন্ডার কম্পালশন থাকবে এই ন্যাশনাল কনসেনসাসে বা সনদে স্বাক্ষর করার পরে। দলগতভাবে আওয়ামী লীগের বিচার হতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। খেলাফত মজলিসের সাথে বৈঠকে এ মন্তব্য করেন তিনি। বৈঠকে গণহত্যার দায়ে ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের বিচার সহ 2 দল 8টি বিষয়ে ঐকমত্যে পৌঁছায়। এদিকে নির্বাচন ব্যবস্থা সংস্কার ইস্যুতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছে এনসিপির প্রতিনিধি দল। আরও জানাচ্ছেন সিরাত আল মুস্তাকিম। রোববার পল্টনে খেলাফত মজলিসের কার্যালয়ে বৈঠকে বসেন খেলাফত মজলিস ও জাতীয় নাগরিক পার্টির নেতারা। প্রায় ঘণ্টাব্যাপী আলোচনা হয় 2 দলের মধ্যে। আলোচনায় 2 দল 8টি বিষয়ে ঐক্যমতে পৌঁছায়, যার মধ্যে রয়েছে জুলাই অভ্যুত্থানে শহীদদের মর্যাদার সাংবিধানিক স্বীকৃতি, আহতদের সুচিকিৎসার ব্যবস্থা এবং পরিবারকে পুনর্বাসন, গণহত্যার দায়ে ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের বিচার, আলেম ওলামা সহ রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলার দ্রুত প্রত্যাহার, মৌলিক সংস্কারের জন্য ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা। মৌলিক সংস্কারের জন্য ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এই 8টি পয়েন্টে আমরা একমত হয়েছি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, স্বৈরাচার বিরোধী দলগুলোর মাঝে রাজনৈতিক দ্বিমত থাকলেও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ, কোনোভাবেই ফ্যাসিবাদী শক্তিকে প্রবেশ করতে দেওয়া হবে না। আমরা মনে করছি যে এখন বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ রয়েছে এবং যে যার মত প্রকাশ করতে পারছে, এটি কেবলই ভিন্ন মত। আমরা মনে করি না রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন কোনো অনৈক্য তৈরি হয়েছে যার সুযোগ আসলে ফ্যাসিবাদী শক্তি নিতে পারে। ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে আমরা সবসময় ঐক্যবদ্ধ আছি। আমরা মনে করি এটা দলগতভাবে বিচার হওয়া উচিত, কারণ জুলাই গণহত্যা আসলে রাজনৈতিক একটা হত্যাযজ্ঞ। এদিকে প্রধান নির্বাচন কমিশনারের সাথে নির্বাচন কমিশন গঠন আইন, রাজনৈতিক দলের নিবন্ধন বিধি, নির্বাচন সংক্রান্ত নানা ইস্যুতে ইসির সাথে বৈঠক করে এনসিপির প্রতিনিধি দল। এটা ঐক্যমত কমিশনের রিপোর্টের উপর ডিপেন্ড করবে। তো আমরা ঐক্যমত কমিশনের রিপোর্টের উপরে আমাদের ব্যক্তি বা কারো প্রতি কোনো অবজেকশন কোনো কিছু নাই। সাংবিধানিক প্রতিষ্ঠানটা আমরা চাই ঐক্যমত কমিশনের রিপোর্ট অনুযায়ী হোক। আওয়ামী লীগের অধীনে শেষ 3 নির্বাচনের প্রার্থী এবং কমিশনের কর্মকর্তাদের বিচারের দাবি তোলেন এনসিপি। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজ হত্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, নতুন নামে বৈষম্য বিরোধী আন্দোলন পুরাতন ফ্যাসিবাদী কার্যক্রম পরিচালনা করছে। রাকিবুল ইসলাম বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের কার্যক্রম বাধাগ্রস্ত করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা, যা গণতান্ত্রিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলেও মন্তব্য করেন ছাত্রদল সভাপতি। বৈষম্য বিরোধী ছাত্ররা জাহিদুল হত্যাকারীদের পক্ষে অবস্থান নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
বৈশ্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম যুগ্ম আহ্বায়ক সুবহান নিয়াজ তুষার এবং বনানী থানা বৈশ্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজি এবং এই প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের অপর 2 বৈশ্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবু জহর গিফারি এবং মোহাম্মদ মাহাতির হাসান, এই 5 জনের নাম আমরা সুস্পষ্টভাবে উল্লেখ করছি আপনাদের নিকট। মেট্রো রেলের উত্তরা মতিঝিল রুটে প্রতিদিন প্রায় 3 লাখ মানুষের যাতায়াত। এতে রাজস্ব আয়ের সাথে বাড়ছে যাত্রী সংখ্যা। তবে এখনও মেট্রোর পূর্ণাঙ্গ সুবিধা পাচ্ছে না রাজধানীবাসী। তাদের দাবি সময় ব্যবধান কমিয়ে ও ট্রেন বাড়ানোর পাশাপাশি অন্তত রাত 11টা পর্যন্ত মেট্রো রেল চলাচলের। ফারুক হোসেন তানভীরের ক্যামেরায় মানিক শিকদারের বিশেষ রিপোর্ট। বিশ্বে ঘনবসতিপূর্ণ নগরীর একটি ঢাকা। অসহনীয় যানজট, গণপরিবহনের অব্যবস্থাপনার মাঝে রাজধানীবাসীর স্বস্তির নাম মেট্রো রেল। ঢাকা মেস ট্রানজিট কোম্পানির আওতায় 2022 সালের 29 ডিসেম্বর মেট্রোর প্রথম রুট আংশিক চলাচল শুরু হয়। 2023 সালের 5 নভেম্বর উত্তরা মতিঝিল যাতায়াত শুরু হলে যাত্রীদের মাঝে আসে স্বস্তি। গাড়িতে করে যাওয়াটা অনেক হ্যাসেল, কিন্তু মেট্রো রেলে অনেক স্বল্প সময়ে চলে যেতে পারছে। সময় বাঁচিয়ে দিচ্ছে, প্লাস হচ্ছে এই যে এসি ক্যাবিনেট করা। এরকম প্রকল্প পর্যায়ক্রমে চালু করা হয় তাহলে শুধু এই রুট না, আর অন্য রুটের যে লোকজন আছে তারাও এই সুবিধা পাবে। নিরাপদ আর কম সময়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছার নির্ভরযোগ্য একটি গণপরিবহন উড়াল ট্রেনে প্রতিদিন যাতায়াত করে 3 লাখেরও বেশি যাত্রী। দৈনিক রাজস্ব আয় প্রায় 1,30,00,000 টাকা। প্রতিটি ট্রেনে একটি কোচের ধারণ ক্ষমতা 390 জন যাত্রীর। তবে কখনো কখনো এর দ্বিগুণ যাত্রী মেট্রোতে চড়েন। 3 মিনিট পরপর ট্রেন চলার কথা থাকলেও এখনও চলছে পিক টাইমে 8 মিনিট পরপর আর অফ পিক আওয়ারে 10 মিনিট পরপর। হেড টু হেড সময় আরও কমিয়ে ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি যাত্রীদের। মানুষের এত ভিড় থাকে যে যারা আমরা মহিলা আছি তাদের জন্য অনেকটা প্রবলেম হয়। যে 9:30 পর্যন্ত তো মানুষ দাঁড়াইতেই পারে না, একজন লোক 3টা পর্যন্ত ট্রেন মিস করতে হয়। আর যদি কিছু সময় কমাই নিয়ে আসতো, আর 2 মিনিট 4 মিনিট পর পর হলে আর ভালো হতো। বর্তমানে উত্তরা থেকে সকাল 7:10 ও মতিঝিল থেকে 7:30টায় শুরু হয় মেট্রো। অপরদিকে উত্তরা থেকে রাত 9টা ও মতিঝিল থেকে 9:40-এ শেষ ট্রেন ছেড়ে আসে। এই সময়সীমার পরিধি আরও বাড়ানোর দাবি যাত্রীদের। চলাচলের যে সময়টা 9টা পর্যন্ত করা হয়েছে ওটা যদি 12টা পর্যন্ত করানো হয় তাহলে আমাদের জন্য খুবই উপকার হয়। দুর্ঘটনা, সেফটি, ছিনতাই এগুলো যদি চিন্তা করি তাহলে এইটা রাত 11টা 11:30 পর্যন্ত রাখা উচিত। ডিএমটিসিএল কর্তৃপক্ষ বলছে হেড টু হেড ট্রেনের সময় পর্যায়ক্রমে আরও কমানো হচ্ছে। তবে পূর্ণাঙ্গ রূপে ট্রেন চলাচল করতে প্রয়োজন পর্যাপ্ত জনবল। আমরা হোপফুলি 5 মিনিটে উইদিন নেক্সট জুন জুলাইয়ের ভিতরে করে আনতে পারবো এবং চেষ্টা করতেছি যে ফুল টাইম 6 মিনিট করা যায় বাই দ্যাট টাইম টু। যাত্রী সাধারণের কথা বিবেচনা করে দ্রুত জনবল নিয়োগ করা হবে বলেও জানান তিনি। আমরা চাচ্ছি ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি বিল্ড আপ করার জন্য অ্যাট দিস পয়েন্ট ইন টাইম। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। পাওয়ার স্টেশন নির্মাণ প্রকল্পে পুনর্বাসন না করে 175 পরিবার উচ্ছেদ, অনিশ্চয়তায় ক্ষতিগ্রস্তরা। আবার আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় 16টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এতে সরকারের মোট ব্যয় হবে 24,247 কোটি 24 লাখ টাকা। এর মধ্যে প্রকল্প ঋণ 16,719 কোটি 73 লাখ টাকা, সরকারের নিজস্ব অর্থায়ন 3,001 কোটি 34 লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ব্যয় করা হবে 4,426 কোটি 17 লাখ টাকা। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। জ্বালানি চাহিদা পূরণে নেপালে নবায়নযোগ্য জলবিদ্যুৎ আমদানির মাধ্যমে বাংলাদেশ উপকৃত হতে পারে, যেমন আন্তর্জাতিক বাণিজ্যের জন্য বাংলাদেশের স্থলবন্দর ব্যবহার করতে পারে নেপাল। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিস আয়োজিত বাংলাদেশ নেপাল বন্ধন নতুন উচ্চতায় শীর্ষক সেমিনারে এসব কথা বলেন ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী।
দুই দেশের সংযোগ, উন্নয়ন, বাণিজ্য ও পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক পুনরায় সক্রিয় করতেও দেশটির আগ্রহের কথা জানান ঘনশ্যাম। Bangladesh government is interested in the investment in a hydropower project called Sunkosi III, which is 683, and Upper Karnali, which is 500 megawatt. It's between Bangladesh government and GMR Company of India, like I referred to in my remarks. So if these projects materialize, there'll be some significant hydroelectricity from Nepal flowing actually to Bangladesh. প্রায় 3 মাস আগে চুলার আগুনে দগ্ধ হয় 7 বছরের শিশু ফাতেমা। আজ চিকিৎসা শেষে অবশেষে বাড়ি ফিরছে পরিবারের সাথে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন শিশুটির সব চিকিৎসা ব্যয় ভার বহন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিস্তারিত নাহিদ সিরাজি নিম্মির প্রতিবেদনে। চিকিৎসা শেষে আজ ফাতেমা বাড়ি ফিরছে পরিবারের সাথে, প্রিয় পরিবারের কাছে। প্রায় 3 মাস আগে আগুনে পুড়ে যায় সে, দগ্ধ হয় শরীরের 20%। পরিবারের আর্থিক সচ্ছলতা তেমন না থাকায় শিশুটির সম্পূর্ণ চিকিৎসার ভার নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশেই আবার তাকে এখানে এনে ফলো আপ করা হবে। যতদিন পর্যন্ত ফাতেমা পরিপূর্ণ ট্রিটমেন্ট না হয়ে সুস্থ না হয়, ডাক্তার যতক্ষণ বলতেছে না যে এটা 100% সুস্থ না হয়েছে, ততক্ষণ পর্যন্ত ফাতেমার ট্রিটমেন্টের দায়ভার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছেই রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব সে ট্রিটমেন্ট করবে। মেয়েকে সুস্থ দেখে তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাবা আব্দুর রহিম। মিডিয়ার মাধ্যমে তারেক রহমান জানতে পারে, ওখান থেকে আমার পরে ঢাকা শিফট করে, এখনও চিকিৎসা যত খরচ তিনি দিচ্ছেন। এখন আল্লাহর রহমতে চিকিৎসা ভালো হয়েছে, আমার মেয়েটাও সুস্থ হয়েছে। ধন্যবাদ তারেক রহমানকে। বাড়ি ফিরে গেলেও নিয়মিত চিকিৎসা নিতে হবে, হাসপাতালে আসতে হবে 2 সপ্তাহ পরেই, জানালেন চিকিৎসকরা। আমাদের ম্যাক্সিমাম ওর যে চিকিৎসা সেটা হয়ে গেছে, অল্প কিছু চিকিৎসা আবার করতে হবে, কিন্তু একটা লম্বা সময় ধরে সে হাসপাতালে আছে, মানুষ এক্সস্টেড হয়ে যায়। তো আমরা 2 সপ্তাহ পরে বাকি যতটুকু আসবে, এমন হইতে পারে যে নেক্সট অপারেশন হয়তো নাও লাগতে পারে। অলমোস্ট তার 90% সে রিকভার্ড হয়ে গেছে, আর বাকি যেটা আছে তাকে সেটা ফলো আপে থাকতে হবে, ফলো আপে থাকলে সে ভালো থাকবে। প্রায় 3 মাস আগে পিকনিকে যেয়ে চুলা থেকে জামায় আগুন লাগে ফাতেমার। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। আগে পুনর্বাসন, পরে উচ্ছেদ, এমন কথা থাকলেও ঘর না দিয়েই ভিটে ছাড়া করা হয়েছে 175 পরিবারকে। পটুয়াখালীর কলাপাড়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন নির্মাণ প্রকল্পে ঘটেছে এই ঘটনা। 2021 সালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিলের পর ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন নিয়ে এই অনিশ্চয়তা দেখা দিয়েছে। পটুয়াখালী থেকে মুজাহিদ প্রিন্সের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আশুগঞ্জ 1320 মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের জন্য পটুয়াখালীর কলাপাড়ায় প্রায় 1000 একর জমি অধিগ্রহণ করলে বাস্তুচ্যুত হয় প্রায় 175টি পরিবার। তাদের পুনর্বাসনের জন্য বিদ্যুৎ কেন্দ্রের পাশেই 15 একর জায়গায় নির্মাণ করা হচ্ছে পুনর্বাসন পল্লী। নির্মাণ কাজ শেষ না হয় ক্ষতিগ্রস্তদের এখনও আবাসনের ঘর হস্তান্তর করা হয়নি, অথচ স্থানীয়দের ভিটে ছাড়া করা হয়েছে। ময়লার ভিতরে আমরা ঢালাই দিয়েন না, এরা জোর করে করে আমাকে কোনো আর উল্টো বিলে আমরা আইয়ে যদি কোনো আলোচনা করি যে এইটা করেন কা, এ কইতেছে বান্ডারের ভিতরে ঢুকতে পারবেন না। যারা ক্ষতিগ্রস্ত পরিবার তারা কেউ বেড়িবাঁধের উপরে থাকে, কেউ বেড়িবাঁধের ঢালে থাকে। যার পরিবারের 3-4টা সন্তান আছে, এদের পুত্রবধূরা আছে, এদের নিয়ে যে আসলে বসবাস করবে এরকমের বসবাসের উপযোগী ঘরও এখানে হয় নাই। পুরো প্রকল্পের নির্মাণ কাজ নিম্নমানের হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। হাতের খোঁচাতেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং। কাজের মান যাই হোক, দ্রুত ঘর হস্তান্তর চান ক্ষতিগ্রস্তরা। ড্রেনিং এর কাজকর্ম খারাপ হয়েছে, রোডঘাট খারাপ হয়েছে এবং বিভিন্ন কাজকর্ম বাজার হয়েছে, আর কিন্তু 2 মাসে 3 মাস হয়ে গেছে, 3 থেকে 4 মাস হয়ে গেছে, কিন্তু ঘর এখন পর্যন্ত দেয় নাই, ঘর রেডি করে না। 2018 সালের 1 জানুয়ারি এই প্রকল্পের কাজ শুরু হয়। শেষ করার কথা ছিল 2023-এর 30 জুন, পরে মেয়াদ বৃদ্ধি করে 2024-এর জুন করা হয়। নির্বাহী প্রকৌশলী জানান, আবাসন প্রকল্প নির্মাণের মেয়াদ ডিসেম্বর পর্যন্ত ছিল। এ সময়ের মধ্যে ঠিকাদার কাজ শেষ করতে পারেনি। তারা সময় বৃদ্ধির আবেদন করেছে, কিন্তু কর্তৃপক্ষ তা অনুমোদন দেয়নি। ডিসেম্বরের মধ্যে ঠিকাদার কাজ শেষ করতে পারেনি, এটার কারণে তারা সময় বৃদ্ধির জন্য আবেদন করছে। সেটাও এখন আমাদের কর্তৃপক্ষ এখনো সেটা অনুমোদন এখনো দিতে পারেনি, এটা প্রক্রিয়াধীন আছে। আর
কাজ নিম্নমানের হয়নি বলেও দাবি করেন প্রকল্পের এই নির্বাহী প্রকৌশলী। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছে আরও একটি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। সিলেট টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়, 191 রানে অল আউট। আবার আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। বাণিজ্য সংবাদ। গতানুগতিক ধারা বাজেট থেকে বেরিয়ে আসছে অন্তর্বর্তী সরকার। দেশের ইতিহাসে এবারই প্রথমবার কমতে পারে জাতীয় বাজেটের আকার। 2025-26 অর্থ বছরে ব্যয়ের লক্ষ্যমাত্রা ধরা হতে পারে 7,90,000 কোটি টাকা। তবে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাড়ছে প্রায় 40,000 কোটি টাকা। অন্যদিকে ফুলিয়ে ফাঁপিয়ে নয়, প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 5.5%। অপ্রয়োজনীয় কোনো প্রকল্প থাকছে না এডিপিতে। বাজেটের আকার কমানো হলেও বাড়ানো হচ্ছে সামাজিক সুরক্ষার আওতা। বিস্তারিত সাদিয়া লাবনীর রিপোর্টে। এবারের বাজেট হবে বাস্তবমুখী। বাজেটের আকার বেশি বড় না হলেও থাকবে মানুষের আয় বাড়ানোর চেষ্টা। মাসখানেক আগে প্রাক বাজেট সভায় এমন কথাই জানিয়েছিলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। আর তা যদি বাস্তবায়ন হয় তবে স্বাধীনতার পর এবারই প্রথম জাতীয় বাজেটের আকার ছোট হতে পারে। 2025-26 অর্থ বছরের বাজেটের আকার হতে পারে 7,90,000 কোটি টাকা, যা চলতি বাজেটের চেয়ে 7,000 কোটি টাকা কম। সংশ্লিষ্টরা বলছেন বাজেটের আকার কমানো হচ্ছে মূলত উন্নয়ন খাতে। আসছে বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ থাকতে পারে 2,30,000 কোটি টাকা। বিগত হাসিনা সরকারের মতো অপ্রয়োজনীয় মেগা প্রকল্প গ্রহণে আগ্রহী না হওয়াতেই কমছে বাজেটের আকার, যেটাকে ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা। আমাদের একটা সংস্কৃতি গড়ে উঠেছে যে আমাদের একটা বড় আকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি থাকবে এবং সেখান থেকে দুর্নীতি অপচয় হবে। আগামী বাজেটে ওরকম রাজনৈতিক বিবেচনায় গৃহীত প্রকল্প কিন্তু ওইভাবে থাকবে না। এবং এই মেগা প্রকল্পের ক্ষেত্রেও সরকার কিন্তু নতুন কোনো প্রকল্পের দিকে যাচ্ছে না। আর আগের যে সমস্ত অজস্র প্রকল্প ছিল রাজনৈতিক বিবেচনায় একেবারে খুব কম গুরুত্বপূর্ণ প্রকল্প সেগুলো ছিল, তো সেগুলো আস্তে বাদ যাচ্ছে। বাজেটের আকার কমলেও রাজস্ব লক্ষ্যমাত্রা না কমে বরং বাড়ছে। রাজস্ব আদায় বাড়াতে করজাল বাড়ানোর পরামর্শ ব্যবসায়ীদের। এনবিআরে যেই সমস্ত আইনের ফাঁকফোকর আছে, যেই ফাঁকফোকর দিয়ে আমাদেরকে জিম্মি করে যারা ট্যাক্স দেয় তাদের কাছ থেকে জোর করে ট্যাক্স আদায় করা হয়, আর যারা দেয় না সেই দিকে তাকায় না। যারা কম দেয় তারা ভালো থাকে, যারা বেশি দেয় তারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যার যা হয় পুরোটাই দিবে, স্বচ্ছতা আসবে। আসছে বাজেটে জোর দেয়া হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে। মূল্যস্ফীতি নামিয়ে আনা লক্ষ্যমাত্রা নির্ধারণ হতে যাচ্ছে 6.5%। বাড়ানো হবে সামাজিক নিরাপত্তা খাতের আওতায় সুবিধাভোগীর ভাতাও। কয়েক কোটি উপকারভোগী রয়েছেন এই পুরো সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাস্তবায়নের ক্ষেত্রে। তো তারা যেন কোনো ধরনের কোনো হতাশার মধ্যে না পড়েন যে তারা পাবেন না বা হয়তো কম হবে। তো এটা না হয়ে বরং যদি আমরা আওতা বাড়াতে পারি, পরিধি বাড়াতে পারি, তাহলে সেক্ষেত্রে সেটা একটা সোশ্যাল রিটার্ন আছে। আগামী বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হতে পারে 5.5%। এছাড়া বাজেট ঘাটতি থাকতে পারে জিডিপির 5% মধ্যে। সাদিয়া লাবনী, 21 টেলিভিশন, ঢাকা। সরবরাহ কমের অজুহাতে সপ্তাহের ব্যবধানে হিলিতে রসুনের দাম বেড়েছে কেজিতে 60 টাকা করে। এক সপ্তাহ আগে প্রতি কেজি রসুন প্রকারভেদে 80 থেকে 100 টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে 140 থেকে 160 টাকা দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানান এখন রসুন শুকনা হওয়ায় কৃষকরা বাড়তি দামে বিক্রি করছে। বাড়তি দামে কেনার কারণে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। মোকামে আগে প্রতি মন রসুন ছিল 3,000 থেকে 3200 টাকা, সেটি এখন বেড়ে 5,000 থেকে 5,500 টাকা হয়েছে। হঠাৎ করে রসুনের দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন। শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ক্ষমতা হারিয়ে দিশেহারা আওয়ামী লীগের নেতা ও ব্যবসায়ীরা প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে খুঁজছেন অংশীদার। আবাসন খাতেও বিপুল রাজত্ব, কেরানীগঞ্জ ময়মনসিংহের নামমাত্র মূল্যে কয়েক হাজার বিঘা জমি দখল। কাদের সহ 45 জনের বিরুদ্ধে মিলেছে গণহত্যায় নির্দেশের প্রমাণ, 16 জনকে হাতকড়া পরানো নিয়ে উত্তেজনা। দাবি আদায়ে পলিটেকনিক শিক্ষার্থীদের 48 ঘন্টার আলটিমেটাম, না মানলে লং মার্চ।
রাষ্ট্রের নাম পরিবর্তনে বিএনপির দ্বিমত, মঙ্গলবার ফের বৈঠক, দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি এনসিপির। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21.tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21 সংবাদ দেখুন, সঙ্গে থাকুন।